আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গাজীপুরে গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গাজীপুরের আদালতে হাজির করা হয়েছে। সকালে জেলা মেট্রোপলিটন আদালতে আনা হয় তাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম থাকায় তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে চতুর্থ দিনের মতো বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আজ কোন কোন দল অংশ নিয়েছে সবশেষ জানাবেন আমাদের। সুবন, প্রায় ৩০টি দল অংশ নিয়েছে আজকের বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি এখানে অংশ নিয়েছে, যদিও উনি ঠিক ২০ মিনিট আগে এখানে যোগ দিয়েছেন। বৈঠকটি শুরু হয়েছে 11:15টায়। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনিও এসেছেন কিছুক্ষণ আগে। তো আজকে যে মূল বিষয়টি নিয়ে মূলত আলোচনা হচ্ছে, শুরুতেই যে আলোচনার প্রসঙ্গটি অবতারণা করা হয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে সেই বিষয়টি নিয়ে। সর্বোচ্চ 2 মেয়াদ এরকম একটি প্রস্তাবনা ছিল ঐকমত্য কমিশনের তরফ থেকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তো একেবারে বৈঠকের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। উনি যেটা বলেছেন যে 3/4 দল প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ সর্বোচ্চ করার পক্ষে মত দিয়েছেন। বিএনপি সহ অন্যান্য কিছু দল এখন আসলে এই বিষয়টিতে ঐকমত্যে পৌঁছায়নি। তবে বৈঠকের শুরুতে জুনায়েদ সাকি একটি ভ্যালিড পয়েন্টে উনি অবতারণা করেছেন যে কোনো কারণে যদি সংসদের মেয়াদ যেটি গত মেয়াদে হয়েছে, অর্থাৎ সর্বশেষ 2024 সালের নির্বাচনে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন সেই সংসদের মেয়াদ মাত্র 7 মাস অতিবাহিত হয়েছিল। এরকম প্রেক্ষিতে যদি কোনো কারণে 5 বছর বা 1 বছর বা 2 বছর সময় সংসদ ভেঙে যায়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদও শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হতে পারে, সেক্ষেত্রে 2 বার হবে কিনা, তার চেয়ে বেশি হবে, সেই বিষয়টি ঐকমত্য কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আলোচনার মাধ্যমে সেটি নির্ধারণ করা হবে। তো আজকের বৈঠকের পর আগামী 2 দিন এই আলোচনা মুলতবি করা হবে এবং আগামী বুধবার থেকে ঐকমত্য কমিশন আলোচনা শুরু করবে। তবে 3-4টি মৌলিক বিষয়ে ঐকমত্য কমিশন যেটি বলেছে যে আগামী সপ্তাহে আলোচনার বিষয়গুলো তারা নির্ধারণ করেছেন, যেহেতু দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের দলীয় উচ্চ ফোরামে আলোচনার প্রেক্ষিতে এই বিষয়টি তারা পরিষ্কার হয়ে তারপরে বৈঠকে আসবেন। সেটি হচ্ছে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে, সংসদের নারী আসন নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি নির্বাচন যে ইলেকট্রাল কলেজ সিস্টেম প্রস্তাব করা হয়েছে, সেই বিষয়টি আসলে দলীয় ফোরামে আলোচনা করে এখানে তারা উপস্থাপন করবেন। সেই কারণে দলগুলোর পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সেই কারণে ঐকমত্য কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই 3টে বিষয় আগামী সপ্তাহে আলোচনার বিষয়তে আলোচ্য হিসেবে রেখেছেন। তো ঐকমত্য কমিশনের এই বৈঠক শুরু হওয়ার আগে আলী রিয়াজ যে বক্তব্য দিয়েছেন, তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে দলগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে, সেই বিষয়টির প্রতি উনি জোর দিয়েছেন এবং বলেছেন যে আগামী জুলাই মাসের মধ্যে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। সেই কারণে আসলে দলগুলোকে ছাড় দিয়ে এই দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। শোভন। ইমরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর। একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে এবং পাতানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন খান। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন 2018 সালে দিনের ভোট রাতে করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং 2024 সালে সাজানো নির্বাচন করার অভিযোগে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব সাজানো ও পাতানো নির্বাচনের মাস্টার মাইন্ড হিসেবে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন সংযোজন করা হচ্ছে। নৌবাহিনীর নবীন অফিসারদের সমুদ্র যোগাযোগ ব্যবস্থা রক্ষার আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নেভাল একাডেমিতে 2022 ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 25 ব্যাচের প্রশিক্ষণ শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে সেনাপ্রধান বিভিন্ন বিষয়ে কৃতী শিক্ষার্থীদের প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেল 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, শুনানি কি শুরু হয়েছে কিনা সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। শুভন, আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 25শে মে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন ট্রাইব্যুনালে, এবং সেই অভিযোগটা কিন্তু আমলে নিয়েছিল। সেই মামলাটা ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 5ই আগস্ট চানখারপুলে আনাসসহ শিক্ষার্থী আনাসসহ 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই মামলাটাই প্রথম ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দিয়েছিল এবং আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিল। তারপর আসামিদের মোট এই মামলার 8 জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পুলিশ কর্মকর্তা এবং সদস্য। তাদের মধ্যে 4 জন গ্রেফতার আছে, হাবিবুর রহমান সহ আর 4 জন পলাতক আছে। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে ট্রাইব্যুনালে হাজির হননি বা তাদেরকে গ্রেফতারও করা যায়নি। তো আজকে এই মামলাটি শুনানির জন্য দিন ধার্য আছে। আজকে যেটি হবে যে যারা অনুপস্থিত তাদের অনুপস্থিতিতেই কিন্তু ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচার শুরু করার জন্য ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিত যে আসামি তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করবে, তারপরে কিন্তু প্রক্রিয়া শুরু হবে। আজকে এখনও ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়নি, কিছুক্ষণ পরই শুরু হবে এবং প্রসিকিউশন টিমও প্রস্তুত আছে তাদের এই মামলা শুনানির জন্য। আর এই মামলায় যে 6 জনকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে যেমন ছিলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। এই 6 জনকে কিন্তু সেই দিন 5ই আগস্ট গুলি করে হত্যা করা হয়েছিল এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় এবং তারা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছিলেন। এবং এই মামলার যে 8 জন আসামি তাদের মধ্যে যেমন ছিলেন গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল, আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। তো আজকে এখন শুনানির পরে আমরা বুঝতে পারবো যে এই মামলার পরবর্তী দিন কবে হবে এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কারা থাকছেন। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট ঘোষিত ট্যারিফ নিয়ে আলোচনা হয়েছে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। এতে আগামী নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে স্বস্তি ফিরে এসেছে বলে আলোচনা হয়। আগামী নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও জানানো হয়। সংস্কার নিয়ে দ্বিমতের বিষয়ে জনগণকে জানানো হবে বলে আলোচনা হয় বৈঠকে। নির্বাচনে অনিয়মের বিষয়ে এর আগে অভিযোগ দায়ের করার সুযোগ না থাকলেও বর্তমানে মামলা পর্যন্ত করা যাচ্ছে। পিরোজপুরের সড়কগুলো যেন এক ভোগান্তির নাম। খানাখন্দে ভরা, রাস্তা সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দ্রুত সড়ক সংস্কার করে সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। এবড়োথেবড়ো সড়ক, যেখানে সেখানে খানাখন্দ, সামান্য বৃষ্টিতে সড়কের ওপরে পানি জমে। এই চিত্র পিরোজপুর জেলা শহরের ডাকঘর সড়কের। সড়কের এমন দুরবস্থা যেন দেখার কেউ নেই। স্থানীয়রা জানায়, জেলার এসব সড়কে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের চলাচল। 1990 সালে পিরোজপুর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি, ফলে শহরের অধিকাংশ সড়কই ভাঙা আর খানাখন্দে ভরা।
মাঝে মাঝে সংস্কার করা হলেও তা যৎসামান্য, নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা। এতে হরহামেশাই অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা শহরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সোনালী ব্যাংকের সামনে পোস্ট অফিস রোড, ক্লাব রোড, এমপির চত্বর, সাবেক এমপির চত্বর, এই তিনটি জায়গার অবস্থা আসলে বেহাল হয়। একটু বৃষ্টি বলে পানি জমে যায়। পিরোজপুর সবচেয়ে অবহেলিত। সাধারণ একটু বৃষ্টি হইলেই ড্রেনের তেমন কোনো ব্যবস্থা নাই, পানি জমে রাস্তা খানাখন্দ হয়ে থাকে। মেইন শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, এইটাই সবচেয়ে আমাদের মারাত্মক হুমকির মুখে। কাজে এই ড্রেনেজ ব্যবস্থাকে অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। সড়ক সংস্কারে পর্যাপ্ত বাজেট না থাকায় রাস্তাগুলোর সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে বাজেট পেলে দ্রুত কাজ করার আশ্বাস প্রশাসনের। বিভিন্ন দিক নির্দেশনা পেয়ে ওইভাবে আগাচ্ছি। কোভিড প্রজেক্টে পিডি মহোদয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। তিনি আমাদের আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ, আপনারা একটা নমুনা করেন যেন শহরটা শহরের মতো মনে হয়। সেইভাবে আমরা নির্দেশ মোতাবেক আসছি, রাস্তা টেক আপ করবো ভবিষ্যতে। কিন্তু বরাদ্দ না পাইলে আমরা কিছু করতে পারি। এই পৌরসভা বর্তমানে এডিপি ছাড়া আর কোনো বরাদ্দ নেই। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কার করার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।